নমস্কার, শুভ সন্ধ্যা। কথা মতো আবার হাজির হয়ে গেলাম ঠিক শুক্রবার রাত ৮টায় আমাদের এবং তোমাদের সকলের চিঠিপত্রের আসরে। তোমাদের সকলের প্রিয় আমি ছবি। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো এবং খুব ভালো কাটাচ্ছ, কেননা হঠাৎ করে এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকে পড়েছে আমাদের প্রকৃতিতে কালবৈশাখীর আকারে। সেই কালবৈশাখের ঝোড়ো হাওয়ায় মেতে নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছিল কয়েকদিন, তারপর এই এক পশলা বৃষ্টি আমাদের অনেকটা শীতল বাড়ি দান করলো এবং শীতল প্রকৃতির মাঝে আমরা সকলে খুব খুব ভালো থাকলাম গতকাল থেকে আজ পর্যন্ত। আমি এখন শুরু করব আজকের অনুষ্ঠান, তোমাদের সকলের ভালো লাগার অনুষ্ঠান, চিঠিপত্রের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রত্যেক সপ্তাহে ঠিক শুক্রবার রাত ৮টায় আমি এসে উপস্থিত হই। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাহচর্যে এগিয়ে চলেছি আমার এই অনুষ্ঠান নিয়ে। অনেকেই আমাকে জানিয়েছো খুব ভালো লাগছে তোমাদের এই অনুষ্ঠান, কেননা চিঠিপত্র লেখার যে অভ্যেস, সেই অভ্যেসটা অনেক দিন হলোই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তাই নতুন করে এই অভ্যেসে ফিরিয়ে আনার জন্য তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো এবং বলেছো খুব ভালো লাগছে তোমাদের অনুষ্ঠান। আর আমারও খুব ভালো লাগছে তোমরা এইভাবে আমাকে উৎসাহিত করছো, আমাকে এত 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 চিঠি লেখার জন্য। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সময় নষ্ট করব না, শুরু করে দেবো আজকের চিঠিপত্রের আসর। তোমরা যারা অনলাইন রয়েছো তারা তাড়াতাড়ি জয়েন করো এবং নিজেদের মতামত জানাতে ভুলো না কিন্তু। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো নিজের বন্ধুবান্ধবদের মধ্যে। এবং যারা চিঠি লিখতে ভালোবাসে এবং আমাকে চিঠি লিখতে চায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে যখন চিঠিপত্রের বিষয় আমি পোস্ট করেছিলাম। আজকের বিষয় অলৌকিক, সেই বিষয়ে অনেক অনেক চিঠি পেয়েছি। তার মধ্যে থেকে কয়েকটা চিঠি আমি পড়ব। প্রথম চিঠিতে চলে যাই, সময় নষ্ট করব না। প্রথম চিঠিটি লিখেছেন রাখি ঘোষ, শ্রীরামপুর থেকে। নতুন সন্ধানী, কথায় ছবি। তোমাকে আমার দ্বিতীয় পত্র। আশা করি পরিবার পরিজন নিয়ে কুশলে আছো। তোমার চিঠিপত্রের আসরের এ সপ্তাহের বিষয় অলৌকিক। এ বিষয়ে চিঠি লিখতে বসে অনেক ঘটনার কথা মনে পড়ছে। তা দু একটি ঘটনার কথা আজ তোমায় বলি। বিয়ের পর শাশুড়ি মা গ্রামে থাকাকালীন বা আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের নানান গল্প করতেন। এর ফলস্বরূপ আমি গল্পে বহু মানুষকে চিনেছি, কিন্তু তাদের সাথে সামনাসামনি পরিচয় ছিল না। পরবর্তীকালে আবার অনেকের সাথে যোগাযোগ হয়। তা আমার বিয়ের বছর 6 আগে আমার শ্বশুরমশাই অবসর নিয়েছিলেন। চাকরি জীবনে গ্রামে বসবাসের সময় উনি মাঝে মাঝেই রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় মাছ নিয়ে বাড়ি ফিরতেন। একবার বেগমপুর স্টেশনে নেমে মাছ নিয়ে বাড়ি ফিরছেন। অন্ধকার হয়ে গেছে, বর্ষার স্যাঁতস্যাঁতে রাত। খানিকটা আসার পর জোড়াপুকুর পেরিয়ে বাবার অর্থাৎ শ্বশুরমশাইয়ের মনে হয় কে যেন তার পিছু নিয়েছে। ছাতা সঙ্গে না থাকায় হনহনিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বাবার মনে হয় কে যেন বলল, দে না। বাবা তোয়াক্কা না করেই এগিয়ে যান। যাই হোক, বাড়ি পৌঁছে মায়ের হাতে মাছ তুলে দেন। তখন কেন আমাদের ছোটবেলাতেও প্যাকেটের প্রচলন ছিল না। খবরের কাগজে মুড়িয়ে কাপড়ের ব্যাগেই মাছ আসতো। আর সেদিন সাথী ছিল ইলিশ মাছ। চতুর্দিক গন্ধে ম ম করছিল। এবার মা মাছ কেটে কাঠের জালে যখন রান্না বসিয়েছেন তখন ঘরের জানলা খোলা ছিল। কড়াইতে তেল দিয়েছেন,
জানলা দিয়ে দুটো কঙ্কালসার হাত বের করে বলে, আমায় দে 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 মা। চিৎকার করেন মা, কে রে? তখন হাত দুটো সরিয়ে নেয়। তারপর যখনই মাছ তেলে ছাড়তে যান ততবার আগেই ছ্যাঁক করে ওঠে। মা তখন আবারও বলেন, কে রে? শেষে মেয়েকে চেঁচিয়ে ডাকেন আর বলেন, আঁশবটিটা নিয়ে আয় তো। ননদ নিয়ে আসে। তারপর সেদিন আর মাছ রান্নায় অসুবিধে হয়নি। মায়ের ভীষণ বুদ্ধি ও সাহস ছিল। পরদিন বাড়ির বড়দের এই ঘটনার কথা জানাতেই সবাই বলে, ও তো মেছো, মাছ খেতে চেয়েছিল কিন্তু খাবার আগেই মারা যায়। আর তারপর থেকে জোড়াপুকুরের ওখানে ভুরকুণ্ড গাছে থাকে আর মাছের গন্ধ পেলেই তার পিছনে ছোটে, ভয় দেখিয়ে কেড়েও নেয়। সুন্দর একটা গল্প শুনলাম, মেছো ভূতের গল্প। এবার রাখিদি আরও একটা গল্প বলেছেন। আরও একটা গল্প বলি তোমায়। আমার মামার বাড়িতে বেল গাছ ছিল। সেই গাছে ব্রহ্মদত্তী থাকত। আমার দাদু মানে দাদামশাই ছেলেবেলায় খুব দুষ্টু ছিলেন। তার বোনেরা গাছতলায় খেলার ছলে শিব পুজো করত, আর সেই গাছে উঠে দাদু প্রস্রাব করত আর হি হি করে হাসত, আর বোনেরা কাঁদতে বসত। এই রকম কদিন হবার পর একদিন রাতে দাদুর মা ঘুমের মধ্যে দাদুকে বিছানায় না পেয়ে উঠে খুঁজতে থাকেন। সবাই ঘুম থেকে উঠে পড়েন, খবর রটে। পাশেই জেলে পাড়া ছিল। ভোরবেলা ওরা মাছ ধরতে যাবে বলে জাল বের করতে গিয়ে দেখে, খবর দেয় ওদের, জালের ভিতরে একটা ছেলেকে বেঁধে রেখেছে কে। নীল হয়ে গেছে ছেলে। সবাই গিয়ে দাদুকে উদ্ধার করে আনেন। সেই দিন রাতে আমার মায়ের ঠাকুমা ছেলেকে আঁচল দিয়ে বেঁধে ঘুমন। মধ্যরাতে তাকে কে বলেন, তোর ছেলে রোজ আমার গায়ে প্রস্রাব করে, আঁচলে বেঁধে তুই ছেলেকে রাখতে পারবি তো? সেই কথা শুনে মায়ের ঠাকুমা আঁচল খুলে দিয়ে বলেন, নিয়ে যাও তুমি ছেলেকে। তারপর আর সে আসেনি। ছেলেও আর গাছে উঠে দুষ্টুমি করতো না। মায়ের কাছে এই ঘটনা আমি শুনেছি। এই রকম অনেক ঘটনা একদিন অন্ধকার রাতে বসে করব, বুঝলে? কি ভয় পাবে তো? না গো না, ভয় পেও না। তোমায় কি আমি ভয় দেখাতে পারি? মজা করলাম গো, মজা। ভালো থেকো বোন আমার। ইতি রাখিদি। ভীষণ ভালো একটা চিঠি পড়লাম। সত্যি তখনকার সময়, এখন হয় কি না জানি না, কিন্তু সত্যি তখন কিন্তু ভূতেরা দেখা দিতেন কিন্তু প্রায় গ্রামের দিকে বিশেষ করে। মানে এরকম গল্প, এই যে রাখিদি যে গল্পটা লিখে পাঠিয়েছে আমাকে, এই গল্প কীরকম কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে শুনেছি। এই যে মেছো ভূত, এরকম আমারও একটা ঘটনা আছে, ওটা পরে বলবো। চিঠিগুলো পড়ে নিই আগে। এবার যে চিঠিটা পড়ব সেই চিঠিটা লিখেছে মমতা খাঁ, ভদ্রকালী, হিন্দমটর থেকে। আচ্ছা, আমাকে কি ঠিকঠাক দেখা শোনা এবং আমার কথা শোনা যাচ্ছে কি? কেউ তো কিছু কমেন্ট করছো না, দেখতেও পাচ্ছি না আমি। যদিও অনেক সময় কমেন্টেও সমস্যা হয়। একটু কমেন্ট করে যদি জানাও যে সব ঠিকঠাক শোনা যাচ্ছে, তাহলে খুব ভালো হয়। আমি চলে যাচ্ছি পরের চিঠিতেই। পরের চিঠিটি লিখেছে ভদ্রকালী, হিন্দমটর থেকে মমতা খাঁ। প্রিয় ছবি, এক রাশ ভালোবাসা দিয়ে চিঠি লিখতে শুরু করলাম। এবারের বিষয় অলৌকিক, বেশ ভালো একটা বিষয়। এই বিষয়টা দেবতা ও অপদেবতা ভিত্তিক বলে আমার মনে হয়। অপদেবতা বা ভূত, এদের নিয়ে আমার ভাবনা বেশ প্রাঞ্জল। আমি তাদের ভীষণ বিশ্বাস করি। তারা আছে কি নেই এই নিয়ে কোনো তর্কে আমি নেই। তবে তাদের কাছে আমার কড়া অনুনয়, আমার ধারে কাছে যেন তারা না আসে। কি জানি তারা কতটা বোঝে, তাই ওদের নিয়ে আমার সেরকম অভিজ্ঞতা নেই। এবার আসি দেবতাদের নিয়ে। আমি ভীষণ আস্থা রাখি তাঁদের উপর। যে কোনো সমস্যা, বিপদ, কষ্ট পেলে আমার তাঁদের কাছে একটাই প্রার্থনা, আমাকে যেন পার করে দেন। আর তারা দেনও, করুণা করেই দেন নিশ্চয়ই, না হলে আমি ঘ্যান ঘ্যান করতেই থাকব। অনেক এরকম আমার জীবনে ঘটেছে, সব তো বলা হবে না, তাই একটা ঘটনার কথা বলি। করোনাকালে অনেকেরই মতো আমি হারিয়েছি আমার জীবন সঙ্গীকে। শরীরের রুটিন চেকআপে তখন করোনা টেস্ট করানো হতো। ওরও হলো, এবং করোনা না হওয়া সত্ত্বেও এক ফুঁয়ে জীবনদীপ নিভিয়ে দিলেন ঈশ্বর।
হসপিটাল বডি দেবে না করোনার রিপোর্ট পজিটিভ এলে। সেই মতো মর্গে রেখে ফিরে এলাম বাড়ি। ভীষণ শক্ত হয়ে সবটা সামলানোর জন্য মনকে প্রস্তুত করলেও ওর করোনা হয়েছে মানতে মন চাইছিল না। একদম তাই। প্রায় 30 বছরের বেশি আমার কাছে থাকা গোপালের কাছে বলেছিলাম, যদি বাবার করোনায় মৃত্যু হয় আর তার শেষ ইচ্ছে অনুযায়ী বাড়ি ফেরাতে যদি না পারি, তবে তোরও ঠাঁই হবে না আমার বাড়িতে। তোকে যেখানে পারবো বসিয়ে দিয়ে আসবো। বেঘর হতে সবাই ভয় পায়, তাই ও কথা বলে তাকে ভয় দেখিয়েছিলাম। পরদিন নেগেটিভ রিপোর্ট আসাতে দেহটা আনতে পেরেছিলাম। গোপাল শুনেছিল নিশ্চয়ই সেদিন আমার কথা, এ আমার দৃঢ় বিশ্বাস। আমার এই চিঠি যারা শুনবেন তারা হয়তো অনেকেই ঈশ্বর বিশ্বাস করেন না। তাদের বিশ্বাস আমি ভাঙতে চাই না। আমি আমার বিশ্বাস আর আস্থার কথা বললাম। আর দীর্ঘায়িত করছি না। গোপালের কাছে প্রার্থনা করি যেন তোমাকে সপরিবারে সুস্থ রাখে আর তোমার কলমকেও। ভালো থেকো। আমার জীবনের অনেক অলৌকিক ঘটনার মধ্যে এটি একটি ঘটনা। ইতি তোমার মমতাদি। সত্যি যে বিষয়টা তুমি উল্লেখ করেছো, দেবতা এবং অপদেবতা, দুটোই আমিও বিশ্বাস করি, দুটোই আছে। দৈবের আশীর্বাদ তো অবশ্যই আছে আমাদের জীবনে, এবং প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি তারা আমাদের কথা শোনেন। চলে যাব পরের চিঠিতে। এখনও কিন্তু আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। এক এক সময় হয় অবশ্য যে কোনো কমেন্ট শো করে না। পরের চিঠিটি লিখেছেন বুলবুল ঘোষ, রাসডাঙ্গা হটন রোড, আসানসোল থেকে। সুপ্রিয়া কথায় ছবি। এই গরমে কেমন আছো সবাই? আমার শরীর ওই এক প্রকার আছে। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও বসে পড়লাম খাতা পেন নিয়ে তোমাকে চিঠি লেখার তাগিদে। তাগিদ শব্দটা চয়নের মূল কারণ হলো প্রতি সপ্তাহে অধীর আগ্রহে থাকি কখন তোমার কাছে বিষয় জানবো আর কখনই বা লেখাটা শুরু করব এই নিয়ে। অনেক হলো কথার কলতান, এবার আসছি চিঠির মূল বিষয় নিয়ে। এবারের বিষয় অলৌকিক। অলৌকিক কথাটির অর্থ হলো যা আমাদের দৃষ্টির অগোচরে আবার দৃষ্টির গোচরে হঠাৎই ঘটে যাওয়া কোনো মুহূর্ত। আসলে বুদ্ধিতে যার ব্যাখ্যা পাওয়া যায় না। আমার এক আত্মীয়ের শাড়ি মায়ের আলমারিতে সযত্নে রাখা ছিল। শাড়িটি মা তাকে কিনে দেন মাইনে পেয়ে। মা স্কুল মিস্ট্রেস ছিলেন। সেই আত্মীয়ের মৃত্যুর পর তার বাড়ির লোকজন মাকে শাড়িটি স্মৃতি হিসাবে রাখতে বলেন। সেই থেকে বহুদিন ধরে আলমারিতে সেটি রাখা ছিল। একদিন সকালে আমার মনে হলো শাড়িটা একটু পরব। মায়ের কাছে আবদার করতেই মা নিষেধ করলেন। আমি মায়ের কথা না শুনে শাড়িটি পরতে শুরু করলাম। ঘরে আর কেউ ছিল না। শাড়িটি পরা শেষ হতে না হতেই সেই আত্মীয়া আমার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, দেখি তোকে কেমন লাগছে? 1 সেকেন্ডও সময় নিলেন না, বলেই মিলিয়ে গেলেন। ঘর ভর্তি আলো, দিনের বেলার ঘটনা। আমি তৎক্ষণাৎ শাড়িটা খুলে মাকে ডেকে বললাম। মা বললেন, শুনবি না তো আমার কথা? যা হবার হয়েছে, আর কোনো দিন এই ভুল করিস না। মা গত হয়েছেন অনেক বছর হলো। এখনও সেই শাড়ি আলমারির তাকে সেভাবেই রয়েছে। ঘটনাটা কেবলই দমকা হাওয়ার মতো মাঝে মধ্যে এসে মনে উঁকি দিয়ে যায়। যুক্তি, তর্ক, বুদ্ধি কিছুই পারে না এর প্রকৃত কারণ অনুসন্ধান করতে। বিশেষ আর কি, এখানেই ইতি টানলাম। ভালো থেকো। প্রীতিসহ বুলবুল ঘোষ। চিঠিটি পড়লাম বুলবুল দিভাইয়ের। বুলবুল ঘোষ লিখেছেন রাসভাঙা হটন রোড, আসানসোল থেকে। আমি এখনও কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। জানি না আজকে কি হয়েছে। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হচ্ছে, কেননা অনেকেই রয়েছেন। 5 জনকে আমি দেখতে পাচ্ছি। পরবর্তী চিঠিতে চলে যাব। নানান রকম চিঠি এবারে এসেছে। পরবর্তী চিঠিটি লিখেছেন চুমকি চ্যাটার্জি, দুর্গাপুর গোপাল মাঠ থেকে। প্রিয় সম্পাদক, হঠাৎ করে মনে পড়া কিছু অলৌকিক ঘটনা মনকে কেমন যেন অস্থির করে তোলে।
সেই দিনের লোমহর্ষক করা সত্যিকারের কাহিনী খুব ইচ্ছে করছে আপনার কাছে চিঠি লিখে জানাতে। আমরা জীবনে অনেক কিছুই বিশ্বাস করি, আবার অনেক কিছুকে নিতান্তই কাকতালীয় বলে উড়িয়ে দিই। তবুও কিছু কিছু ঘটনা মনকে নাড়া দেয় এখনও। তখন সবে আমি পড়ি ক্লাস 7-এ। আমার বড়দিদি বিয়ের 3 বছরের মাথায় জন্ম দিয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তানের। আমাদের আনন্দ আর ধরে না, কতদিন পর একটা ছোট্ট বাচ্চা আসবে আমাদের বাড়িতে। যথারীতি আমার দিদি 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেল বিকেলবেলায়। আমরা সবাই ব্যস্ত থাকলেও আমার বড় দিদিকে কেমন যেন অন্যমনস্ক লাগছিল। সেটা অবশ্য আমরা কেউ লক্ষ্য করিনি। আমার দাদা পরে সে কথা বলেছিল। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত ছিলাম আনন্দে। রাত্রে সবার খাওয়া শেষ হলে কে কোথায় শোবে এই নিয়ে চলল বেশ খানিকটা সময়। অবশেষে ঠিক হলো আমি আর আমার ছোট বোন বাচ্চার ঘরে কোনো রকমে শুতে পারবো না, যতই জেদ করি না কেন। আমার মা আর মেজদি শুলেন বড়দিদির সাথে। রাত্রে সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দাদা আর আমার বাবার চোর চোর চিৎকারে সবাই উঠে পড়লাম ঘুম থেকে। বাবা বড় একটা লাঠি নিয়ে পাশের ঘরে ছুট দিতেই আমরা সবাই পিছু পিছু ছুটলাম। কিন্তু সেই ঘরে গিয়ে অবাক হলাম, গা শিউরে উঠল। বড়দিদি খাট থেকে পড়ে গিয়ে এমন জোরে চিৎকার করছে, আওয়াজ শুনে মনে হচ্ছে যেন একসাথে 10-12 জনের চিৎকার। দিদির দিকে তাকাতেই ভয়ে জড়িয়ে ধরলাম আমরা 2 বোন মেজদিকে। বড়দিদি লাল বড় চোখ ঠিকরে বেরিয়ে আসছে, কেমন যেন অস্বাভাবিক চাউনি। আমার মা দিদিকে জড়িয়ে ধরতেই দিদি আরও চিৎকার শুরু করে দিল। একটু পরে দিদি চুপ করলো এবং স্বাভাবিক হলো অনেকক্ষণ পর। দিদিকে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোর? দিদি বলল, বীভৎস স্বপ্ন। তোমাদের সবার মুখগুলো লাল লাল বড় বড়, বিশেষ করে দাদার মুখটা। মা বলল, থাম সোনা, অমন হয় স্বপ্নে। ঘুমো তুই নিশ্চিন্তে, আমি তোর মেয়েকে সামলে নেব। এর পরবর্তী প্রতিটি রাতেই দিদির এমন চিৎকারে চোখ ঠিকরে বেরিয়ে আসা আমাদের সবার ঘুম ভাঙা যেন এক প্রতিদিনের রুটিন হয়ে গেল। পরে দাদা বাবা মা লক্ষ্য করলেন নির্দিষ্ট একটি সময়ে, অর্থাৎ রাত 2টো নাগাদ দিদি চিৎকার করত। এরপর থেকে লাইট জ্বালিয়ে রাখা হতো দিদির ঘরে। মা বাবা দাদা জেগে বসে থাকতেন দিদির কাছে, ঘড়ি দেখতেন তারা। একদম কাঁটায় কাঁটায় রাত 2টো। ভয়ে আমি আর আমার ছোট বোন মায়ের কাছে থাকতাম। দিন দিন আমার বড়দিদি শুকিয়ে যেতে থাকলো, ভয়ে ঘুমোতে পারতো না। মাঝে মাঝে দুপুরবেলাতেও এমনটা হতে থাকলো। বলতো, আমি আর বাঁচবো না, কী করলে ভালো হব আমি? আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিল দিদি, নিজের মেয়ের দিকে তাকাতো না। বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গেল, কি হলো, কেন এমন হলো? দিদি ক্রমে ডিপ্রেশনে চলে যেতে লাগলো। ডাক্তার দেখানো হলো পরপর অনেকগুলো, কিন্তু কোনো ফল হলো না। অবশেষে বাবার এক বন্ধু সব শুনে হদিশ দিলেন এক তান্ত্রিকের। তিনি রেশন দোকানে কাজ করতেন। সমস্ত কথা শুনে সেই ভদ্রলোক বাবাকে একটি কবজ দিয়ে বলেছিলেন, কোনো দূষিত কাপড় পাঁচিল দিয়ে ফেলেছিল আপনার মেয়ে, এবং সেই কাপড়টি লাগে এক ভালো আত্মার গায়ে, সেই কারণে এই বিপত্তি। তিনি বলেন, তবে এই মাদুলিটি পড়লে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনার মেয়ে বেঁচে গেছে এই কারণে যে আত্মা তাকে ভর করেছে সে হলো ভালো আত্মা, তাই এখনও প্রাণে মারেনি আপনার মেয়েকে। বাবা কবচ এনে বড়দিদির হাতে পরিয়ে দিলেন, কিন্তু চিন্তামুক্ত হলেন না তিনি। সত্যি কি আশ্চর্য, আস্তে আস্তে দিদি সুস্থ হতে থাকলো, কিন্তু তার মনের ভিতরে ছিল অনেক দিন পর্যন্ত এক বিশাল ভয়। পরে যখন দিদি কিছুটা সুস্থর দিকে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে কি কোনো কাপড় পাঁচিল টপকে ফেলেছিল হাসপাতাল থেকে আসার পর। দিদি বলেছিল, হ্যাঁ, বিকেলবেলায় হাসপাতাল থেকে ছুটি হবার পরে সন্ধেবেলায় দূষিত কাপড় পাঁচিল টপকে ফেলেছিল সে। সত্যি আমরা অনেকেই অনেক কিছু বিশ্বাস করি না, সায়েন্সের দোহাই দিয়ে উড়িয়ে দিই। কিন্তু সায়েন্স ছাড়াও জীবনে অলৌকিক অনেক ঘটনাই ঘটে, যার কোনো উত্তর প্রমাণ সাপেক্ষ নয়। তবু এসবকে অনেকেই ভুয়ো বলে চালিয়ে দেয়, কিন্তু নিজের চোখে দেখা এই ঘটনা আমাকে আজও শিহরিত করে। ভুলিনি এখনও সেই ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতার কথা। আজ না হয় এখানেই ইতি টানলাম। ভালো থাকুন সব সময়, এই কামনা করে শেষ করছি আজকের চিঠি। ইতি
চমকি চ্যাটার্জি, দুর্গাপুর গোপাল মাঠ। সত্যি একটা ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছেন চমকি চ্যাটার্জি। অনেক অনেক ধন্যবাদ চিঠি পাঠানোর জন্য। সত্যি এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে জানা নেই। ঠিকই বলেছেন যে অনেক সময় অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যেটা সায়েন্সে এর ব্যাখ্যা পাওয়া যায় না। চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন সুভাষগ্রাম থেকে অনুরাধা চৌধুরী। প্রিয় কথায় ছবি, এ সপ্তাহে তোমার চিঠির বিষয় অলৌকিক। আমি যখন জন্মেছি, বড় হচ্ছি, তখন ইলেকট্রিকের আলোয় ঝলমলে কলকাতা শহর। ভূতেরা অন্ধকার ভালোবাসে, গ্রাম ভালোবাসে, রাত ভালোবাসে, ভালোবাসে পুরনো ভাঙাচোরা বাড়ি। অলৌকিকের জন্ম সেখানেই। সুতরাং আমার বড়বেলায় ভূতেরা সেঁধিয়েছিল অজগাঁয়ে। বাবা কাকাদের মুখে শোনা কয়েকটি অলৌকিক গল্প বলবো আজ, যা প্রতিটাই সত্যি। ছেলেবেলায় বাবা কাকাদের মুখে গল্প শুনেছি অনেক। তার মধ্যে যেমন ছিল ভূতের গল্প, তেমনই ছিল মজার মজার গল্প, জীবনের গল্প। এই গল্পটা ভূতের গল্প, ঠিক ভূতও বলা যায় না, একটা অলৌকিকের গল্পের অবতারণা বলা যায়। হয়তো এটা অতি প্রাকৃতের গল্পও বলা চলে। আমার দাদু অর্থাৎ বাবার বাবা ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী ছিলেন আসামের হাতিকুলির এগড়া অঞ্চলের চা বাগানের নামকরা ডাক্তার। প্রবাদ ছিল দাদুর চিকিৎসায় কোনো রোগীই মারা যেত না। প্রায় মৃত রোগীকেও বাঁচিয়ে দিতেন দাদু। দাদু রোগী দেখতে যেতেন হাতির পিঠে চেপে। অনেক রাতেও দাদু কারো নিষেধ না শুনে পৌঁছে যেতেন রোগীর গৃহে। ভীষণই একরোখা মানুষ ছিলেন আমার দাদু। সব সময় মনে করতেন রোগীকে বাঁচানোই তার ধর্ম। তখনকার দিনে আসামে সন্ধ্যের পরেই জনমানব শূন্য হয়ে যেত। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তার উপরে জঙ্গলে ছিল এক শৃঙ্গ গন্ডার আর বুনো হাতির ভয়। দাদু রোগী দেখতে বার হলেই আমার ঠাকুমা জানলার গড়াত ধরে দাঁড়িয়ে থাকতেন দাদুর ফেরার অপেক্ষায়। বাবা, মেজো কাকা আর দুই পিসি তখন খুবই ছোট। ওদের ঘুম পাড়িয়ে ঠাকুমা জানলার গড়াত ধরে চেয়ে থাকতেন জঙ্গলের দিকে। প্রসঙ্গত বলে রাখি, আমার ঠাকুমা ছিলেন অসীম সাহসিনী। এই রকমই একদিন মাঝরাতে দাদুর ডাক এলো। রোগী খুবই অসুস্থ, তার বাঁচার আশাও খুব কম। তাই তারা চৌধুরী সাহেবকে ডাকতে এসছে। কোথায় বাড়ি শুধু এইটুকুই জানিয়ে দিয়েই তারা ছুটল নিজেদের বাড়ির দিকে। দাদু পোশাক পরিবর্তন করে হাতিকে বার করে তৈরি হলেন। যথারীতি সেদিনও ঠাকুমার নিষেধ শুনলেন না। পথ গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, তার উপর গন্ডারের উৎপাত। এই গন্ডারের কবলে আমার বাবাও একদিন পড়েছিলেন। সেই গল্প পরে একদিন বলবো। দুঃখিত, আমার গলাটা ভীষণ খুসখুস করছে, জল খাই। এই ঠান্ডা গরমের জন্য না ভীষণ সমস্যা হচ্ছে। হঠাৎ করে এমন ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা যে গলাটা এফেক্ট করছে। পড়ছি আবার অনুরাধাদির চিঠি। সেই মাঝরাতে দাদু এগিয়ে চললেন জঙ্গলের পথে। হঠাৎই খানিকটা এগোনোর পর একজন মানুষ কিনা জানি না, এসে হাজির হলেন দাদুর সামনে। ভীষণ কালো ছিল তার গায়ের রং, মাথায় ঝাঁকড়া বড় চুল, দুই হাত দুদিকে ছড়িয়ে সে বলল, ডাক্তার তুই যাবি ক্লাই, ফিরে যা। ডাক্তার তুই ফিরে যা, ও আর বাঁচবে ক্লাই রে। দাদু প্রথমটা একটু ভয় পেয়ে গেলেন, তবু মনস্থির করলেন রোগী দেখতে তিনি যাবেনই। আগেই বলেছি, খুব জেদি আর নামকরা ডাক্তার ছিলেন আমার দাদু। কারো অসুখ হয়েছে শুনলে দাদুকে কিছুতেই ঘরে রাখা যেত না। দাদু রোগীকে বাঁচাতে চেষ্টা করতেন। ভোরবেলা দাদু ফিরে এলেন মন খারাপ নিয়ে। সেই যাত্রা রোগীকে তিনি বাঁচাতে পারেননি। কে ছিল ওই ভবিষ্যৎ দ্রষ্টা? বহুবার শোনা এই ঘটনা আমার মনে আজও বিস্ময়ের উদ্রেক করে। সত্যিই কি ভূত বলে কিছু আছে? কে ছিল সেই কালো আর ঝাঁকড়া চুলের লোকটা? নাকি সে ছিল আমাদের মতোই মানুষ? সে প্রশ্নের উত্তর নেই। আমার ছোট কাকার কাছে শোনা একটা সত্যি ঘটনার কথা আবার বলি।
আসামে দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে ছিল একটা খুব উঁচু পাহাড়। সেই পাহাড়ের মাথায় কী করে একটা মন্দির গজিয়ে উঠেছিল কারোর জানা নেই। কোনো মানুষ সেই পাহাড়ের সামনে দিয়ে দিনের বেলা যেতে ভয় পেতেন, অথচ প্রতি সন্ধ্যায় পাহাড়ের মাথায় মন্দির থেকে শোনা যেত ঘণ্টার ধ্বনি। কি আশ্চর্য না! আমার মেজো কাকা পার্টির কাজ সেরে সাইকেল চালিয়ে তার মামার বাড়ি ফিরতেন মাঝরাত্রিরে। তখন তিনি দেখতেন প্রায়ই লম্বা লম্বা বাঁশ গাছ শটান শুয়ে পড়তো মাটির ওপর, আবার তারা উঠে দাঁড়িয়ে পড়তো। গল্প শুনে আমার গা ছমছম করত। অবশ্য কাকার মুখে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনেছিলাম পরে। আরও একটা ঘটনা আমার বাবার মুখে শোনা। দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে ছিল আমার বাবার মামার বাড়ি। প্রসঙ্গত বলে রাখি, এই গ্রামেই নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভূমি, তাই এই গ্রামের নাম সকলেরই সুপরিচিত। মামার বাড়ি যাবার পথে পড়তো স্বাস্থ্য শিক্ষা সংঘ নামে একটা ক্লাব। ক্লাবটা এখনও আছে। যাই হোক, ওই ক্লাবের কাছেই থাকতো দুখু নামে একজন খোঁড়া লোক। তাকে সবসময় দেখা যেত রাস্তায়। দুখু মারা যাওয়ার পরেও বাবা দেখেছিলেন রাস্তা দিয়ে খোঁড়া পায়ে দুখু রাস্তা পারাপার করছে। এই গল্প বাবার মুখে শুনতাম। যখন আমরা বাবার সঙ্গে তার মামার বাড়ি যেতাম, আমাদের গা ছমছম করত। অনেক রাত অবধি ঘুম আসতো না ভয়ে। এই ঘটনাও তো অলৌকিক, এর কি কোনো ব্যাখ্যা হয়? তবে সত্যি ভূত বলে কিছু আছে জানি না। এই অলৌকিক ঘটনাগুলো আমাকে আজও ভাবায়। আরও অনেক অলৌকিক গল্প শুনেছি বাবার মুখে, বলবো তোমাকে পরে কোনো সময়ে। আজকে ছবির মুখ শুনবো অনেকের অনেক অলৌকিক গল্প। এই ধরনের গল্প আমার খুব ভালো লাগে। ইতি অনুদি। অনুরাধা চৌধুরীর চিঠি পড়লাম। অনুদি কি এসেছো? আমি কিন্তু কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, জানি না আজকে কি হয়েছে। এতজন যখন রয়েছেন নিশ্চয়ই কমেন্ট থাকার কথা, কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না। এবার চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি এসেছে উত্তরপাড়া থেকে, লিখেছে সৌমেন ব্যানার্জি। প্রিয় সই কাকিমা, তুমি এ সপ্তাহে চিঠির বিষয় দিয়েছ অলৌকিক। দেখো, অলৌকিক বিষয় নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। অতীতে হারিয়ে যাওয়া দিন, হয়তো যদি মাকে আর একবার ফিরে পেতাম, একবার এই 20 শতকে আমি যদি পা ধরে ক্ষমা চাইতে পারতাম, ইত্যাদি অলৌকিক ঘটনা সত্য হলে সত্যি তো আনন্দ পাওয়া যেত। তবে আমার আজকের এই অলৌকিক বিষয়টার ভাবনা এটা নিয়ে নয়। আমার কাছে অলৌকিক বিষয়টা যদি শুরু করি তাহলে বলবো সবলের দুর্বলের উপর অত্যাচার। দেখো, মানুষ আজ এতটাই স্বার্থবাদী, হিংসুটে একদল সৎ দুর্বল মানুষকে তাদের পদতলে পিষ্ট করে জোর যার মুলুক তার। না, সে সৎ দুর্বল মানুষ যে শুধু গরিব অশিক্ষিত হবে এটা ভুল কথা। মানুষ আজ এতটাই স্বার্থবাদী, হিংসুটে একদল সৎ দুর্বল মানুষকে তাদের পদতলে পৃষ্ঠ করে জোর যার মুলুক তার। না, সে সৎ দুর্বল মানুষ যে শুধু গরিব অশিক্ষিত হবে এটা ভুল কথা। সৎ ও দুর্বল সে যার অনেক কিছুই বলার ছিল কিন্তু পারল না কিছুই। এমনকি সৎ দুর্বল মানুষরা হেরে যায় বিচারেও, আর জিতে যায় তারা যাদের কাছে যুক্তি থাকে। আজকে আমার ভীষণ গলাটা সমস্যা করছে। সে সৎ দুর্বল মানুষ যে শুধু গরিব অশিক্ষিত হবে এটা ভুল কথা। সৎ ও দুর্বল সে যার অনেক কিছু বলার ছিল কিন্তু পারল না কিছুই। এমনকি সৎ দুর্বল মানুষটা হেরে যায় বিচারেও, আর জিতে যায় তারা যাদের কাছে যুক্তি থাকে। মেনে নিতে হয় তারা অপরাধী, আড়ালে হয়তো কাঁধে হাউ হাউ করে। একটা দোষ এর সাথে আর একটা দোষ এসে জুড়ে যায়। তাহলে বলবো সবলের দুর্বলের উপর অত্যাচার। দেখো, মানুষ আজ এতটাই স্বার্থবাদী, হিংসুটে একদল সৎ দুর্বল মানুষকে তাদের পদতলে পৃষ্ঠ করে। একটা দোষ আর একটা দোষের সাথে জুড়ে যায়।
আমরাও দায়ী করি তাদের। তাই আমার একান্ত ইচ্ছা সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বা মহাপ্রভুর কাছে তিনি বারবার তার সেই অলৌকিক শক্তি প্রয়োগ করে সেই নিরপরাধ সৎ দুর্বল ব্যক্তিদের তুলে নিয়ে আসুক আলোর পথে। ভালো থেকো। তোমার এই সুন্দর বিষয়গুলো নিয়ে চিঠি লেখা আগামী দিনে এই চিঠি লেখা বাঙালিকে যথার্থ উৎসাহ দেবে এই আশা রাখি। ইতি সৌমেন। সৌমেন লিখেছে চিঠিটা। ও একটু অন্যরকমভাবে হয়তো বোঝাতে চেয়েছে অলৌকিক বিষয়টা। যেহেতু একটা কথা বলি, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল, আমার এই চিঠির প্রিন্ট আউটগুলো আসতে এবারে একটু ভীষণ দেরি হয়ে গেছে এবং সেই জন্য আমি ভালো করে চিঠিগুলো পড়তে পারিনি। তাই হয়তো এবারে পড়ায় কিছু গণ্ডগোল থাকলেও থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, সেজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। দেরিতে এসে পৌঁছেছে আমার প্রিন্ট আউটগুলো, সেই জন্য যেহেতু প্রিন্ট আউটটা আমি মোটামুটি চিঠি আমি বুধবারের মধ্যেই সকলকে দিয়ে দিতে বলি, যেহেতু বৃহস্পতিবারটা হাতে থাকে, কিন্তু এবারে অনেকের চিঠি অনেক পরেও এসেছে এবং প্রিন্ট আউটও এসেছে অনেক দেরিতে, তাই একটুখানি ভুলভ্রান্তি হবে, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন আমায়। চলে যাচ্ছি পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন সমিত বিশ্বাস, সূর্য সেন কলোনি, শিলিগুড়ি থেকে। উনি একজন কবি, অসাধারণ লেখেন এবং ওনার চিন্তাভাবনা একেবারে অন্য রকম। যতবারই ওনার চিঠি পাই এবং যখন পড়ি বুঝতে পারি যে একেবারে অন্য রকম করে উনি ভাবেন। ওনার চিঠি পড়ছি। সমিত বিশ্বাস, সূর্য সেন কলোনি, শিলিগুড়ি থেকে লিখেছেন। প্রিয় চিত্রা, অলৌকিক বিষয়টা মাথায় নিয়েই লিখতে বসেছি, কিন্তু যা বলবো তা নিছক কল্পনা বললে নিজের কাছেই মিথ্যে বলা হবে। কারণ সেই রাতটার কথা মনে পড়লে এখনও গায়ের ভেতর দিয়ে কেমন ঠান্ডা একটা স্রোত নেমে যায়। সেদিন বিকেলের পর থেকেই আকাশটা কেমন ছিল জানো? একদম ধূসর, যেন আলোটা কোথাও আটকে গেছে। হঠাৎই ইচ্ছে হলো বেরিয়ে পড়ি। তোমার কথাই মনে পড়ছিল বারবার। বৃষ্টি নামলে পাহাড়ি পথে হাঁটতে খুব ভালো লাগে। সেই কথার টানেই হয়তো চলে গেলাম শহরের বাইরে, সেই পুরনো অরণ্য পথে যেখানে একদিকে পাহাড়ের ঢাল আর অন্যদিকে গভীর সবুজ নেমে গেছে অন্ধকারে। পথে তখন কেউ নেই, কেবল দূরে কোথাও একটা নাম না জানা পাখির ডাক আর পাতা ভেজা মাটির গন্ধ। যত ভেতরে ঢুকছিলাম ততই মনে হচ্ছিল এই জায়গাটা যেন চেনা, অথচ আগে কখনো আসিনি। এমন অদ্ভুত অনুভূতি আগে হয়নি। সেদিন একটা জায়গায় এসে থামলাম। পাহাড়ের কোল ঘেঁষে সরু পথটা বাঁক নিয়েছে। ঠিক তখনই প্রথম দেখলাম তাকে। একটু দূরে একটা শাল গাছের পাশে দাঁড়িয়ে, সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা আদো আলোয় ঢাকা। প্রথমে ভেবেছিলাম কোনো গ্রাম্য মেয়ে হয়তো বৃষ্টিতে আটকে গেছে, কিন্তু তারপরেই যা হলো আমি স্থির হয়ে গেলাম। কারণ সে ধীরে ধীরে মুখ তুলে তাকাতেই বুঝলাম ওই মুখটা আমি চিনি। চিত্রা, অবিশ্বাস্য হলেও সত্যি, সে ঠিক তোমার মতো, শুধু সেই চেনা হাসিটা নেই। তার বদলে এমন এক গভীর নিস্তব্ধতা যা চোখে তাকালেই বুকটা কেঁপে ওঠে। আমি ডাকতে গিয়েও পারলাম না, গলার ভেতরে শব্দটা আটকে গেল। সে তখন ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। মাটিতে পা পড়ার শব্দও হলো না, যেন মাটিকে না ছুঁয়ে সে হাঁটছে। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চারপাশে বৃষ্টি নামলো টুপটাপ করে, কিন্তু আশ্চর্য, তার পায়ে একটা ফোঁটাও পড়ছে না যেন। সে হাত তুলল, ঠিক যেমন তুমি ভিডিও কলের সময় হেসে হাত নাড়ো, এই শোনো। কিন্তু তার চোখে ছিল এক অন্য রকম দৃষ্টি। মনে হচ্ছিল অনেক দূর থেকে তাকিয়ে আছে, যেন এই পৃথিবীর নয়। আমি এক পা এগোতেই হঠাৎ চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠল। বাতাসে কেমন একটা সোঁদা পুরনো গন্ধ, যেন বহুদিনের ভেজা সময় জমে আছে সেখানে। আর তারপর
সে মিলিয়ে গেল একেবারে হঠাৎ করে। আমি ছুটে গেলাম সেই জায়গায়, কেউ নেই, কেবল ভেজা মাটি আর একটা ঠান্ডা শূন্যতা। তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তখন ভয় পাইনি, বরং মনে হচ্ছিল এই যে এতদিন তোমার সঙ্গে না বলা কথা, না ছোঁয়া অনুভূতি, সেগুলো যেন ওই অরণ্যের মধ্যে কোনো এক রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। সেদিন বাড়ি ফিরে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। জানলার বাইরে তাকিয়ে বারবার মনে হচ্ছিল কুয়াশার আড়াল থেকে কেউ যেন তাকিয়ে আছে। চিত্রা, তুমি কি কখনো অনুভব করো মানুষের মনের ভেতরে কিছু অনুভূতি থাকে যেগুলো এই বাস্তব পৃথিবীতে জায়গা পায় না? তারা হয়তো অন্য কোনো স্তরে বেঁচে থাকে, কখনো মেঘ হয়ে, কখনো বৃষ্টি হয়ে, কখনো কোনো অচেনা ছায়া হয়ে। সেই রাতের পর থেকে পাহাড় দেখলেই তোমার কথা আরও গভীরভাবে মনে পড়ে। মনে হয় তুমি কেবল দূরে কোথাও নেই, বরং এমন এক জায়গায় আছো যেখানে ছুঁতে পারি না, কিন্তু হারাতেও পারি না। যদি কখনো সত্যি এখানে আসো, আমি তোমাকে সেই জায়গাটা দেখাবো। সন্ধ্যের পর বৃষ্টি নামলে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকব। হয়তো আবার সে আসবে, নাকি তুমিই দাঁড়িয়ে থাকবে আমার সামনে, এই পৃথিবীর বাইরে অন্য এক নীরব বাস্তবে। তোমার জন্য এই অদ্ভুত অপেক্ষা রইল। ইতি সমিত বিশ্বাস। অসাধারণ একটা কাব্যময় চিঠি পড়লাম। লিখেছেন সমিত বিশ্বাস, শিলিগুড়ি থেকে। আজকে কোনো কারণে কমেন্টগুলো দেখা যাচ্ছে না, তাই কমেন্ট পড়তে পারছি না। পরবর্তীকালে রেকর্ডিং দেখে আমি অবশ্যই তোমাদের সকলের কমেন্টের উত্তর দেব। এবার পড়ব হরিপাল থেকে এসেছে চিঠি। লিখেছে সুলেখা চৌধুরী। চিঠিটি সুলেখা লিখেছে তার বান্ধবী কণিকে। প্রিয় বান্ধবী কণি, প্রথমে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। তোমাকেও জানালাম সুলেখা নববর্ষের শুভেচ্ছা। পত্রের প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। তুই লিখে জানতে চেয়েছিস আমার বেড়াতে গিয়ে কি কোনো অলৌকিক ঘটনা ঘটেছে। যতই ফোনে কথা হোক, যে কোনো ঘটনা কানে না শুনে আমার লেখা পড়তে বেশি পছন্দ। তাই অনেক কষ্টে সময় বের করে রাত জেগে লেখা। কেমন লাগলো অবশ্যই জানাস। তোকে বলছিলাম দীঘাতে অনুষ্ঠান করতে গিয়ে এই ঘটনা। আমরা 5 বান্ধবী মিলে অনুষ্ঠান শেষে পোশাক পাল্টে সমুদ্রের বেলাভূমিতে ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা, রাতের খাবার নিয়ে ফিরছি। এমন সময় কারেন্ট গেল। আমরা যে যার ফোনটা ব্যাগে রেখে গল্পে তো মশগুল ছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ ও কেমন গন্ধ পেয়ে আমরা সকলে চমকে উঠলাম এবং আমি কিছু না বলেই সেই আওয়াজের দিকে এগিয়ে গেলাম। ওরা আমার সাড়া না পেয়ে ডাকছিল, কিন্তু আমি সাড়া দিইনি, ওরা আমাকে যেতে দেবে না বলে। ওরা ফোন বার করতেই আমি অনেকটা দূর এসে গেছি, খেয়াল নেই আর কিছু। ওই গন্ধটায় আমি কেমন যেন দিকবিদিক শূন্য হয়ে কোথায় যাচ্ছি জানি না। হাঁটছি এটা বুঝছি, হঠাৎ পা আটকে যাচ্ছে ক্রমশ। আমার ওঠার ক্ষমতা ক্ষীণ হয়ে যাচ্ছে, কোথাও যেন আটকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা হ্যাঁচকা অনুভব করলাম। ডান হাতটা কে যেন জোরে টানলো, আর আমি একটা জঙ্গলে কাদার মধ্য থেকে কিভাবে উঠে এলাম বুঝতে পারলাম না। সম্বিত ফিরতেই দেখি রাস্তার ধারে আধবন্ধ ঘুমটি দোকানগুলোর একটা বেঞ্চে বসে আছি। পাশে একটা বউ এসে চোখে মুখে জল দিচ্ছে। জানতে চাইলাম এখানে কি করে এলাম। বউটা বলল, কি করে বলবো, হঠাৎ কে তোমাকে যেন বসিয়ে গেল, দেখতে পেলাম না। কারেন্ট ছিল না, তাই বুঝিনি। কারেন্ট আসতেই তোমাকে দেখতে পেয়ে ছুটে এসে জল দিলাম। হঠাৎ আমার ব্যাগের ফোন বেজে উঠতেই বউটা বলল, ফোনটা ধরো গো, ও তো বেজেই চলছে অনেকক্ষণ ধরে। ধীরে ধীরে ফোনটা ধরে দেখি রিনা ফোন করছে। ওরা আমাকে অনেকক্ষণ থেকে খুঁজছে, ফোন করছে, ফোনে পাইনি। কোথায় আছি সেখানকার লোকেশন পাঠাতে বলল আমাকে। আমি আর কথা না বাড়িয়ে একটু বসতেই ওরা এসে হাজির। আমার অবস্থা বুঝে কোনো প্রশ্ন না করেই বলল, চল হোটেলে গিয়ে সবটা শুনবো।
আমি ওদের সাথে কোনো রকমে গিয়ে ফ্রেশ হয়ে কিভাবে কি হলো বললাম কিছুটা, কিন্তু কেন গেছি ওরা সেটা জানে। আমি একটু বেশিই সাহসী। ওই আওয়াজ এবং গন্ধ ওরাও পেয়েছিল, কিন্তু ওরা কেউ ভয়ে এগোয়নি, কারেন্ট ছিল না বলে। তার মধ্যেই আমি যে ওইভাবে চলে যাব সেটা আর ওরা ভাবতে পারিনি। আর আমি কোনো এক অজানা টানে গেছি সেটা না বুঝেই। আর কিভাবে কে বাঁচালো সেটা বলতে পারলাম না। এটা আমার কাছে এখনও একটা অলৌকিক ঘটনা এবং ঈশ্বরের আশীর্বাদ মনে হয়েছে। ওরা সেটাই বলছে, অসম্ভব যেখানে গেছি সেখান থেকে সুস্থ অবস্থায় কোনো ক্ষতি না হয়ে ফেরাটা। তো যাই হোক, ওরা বলল যদিও থাকতাম আর একদিন, আর নয়, কাল সকালে সবাই চলে যাই। পরের দিন হোটেলের মালিককে ঘটনাটা বলে বিদায় নেব। উনি সব শুনে বললেন, খুব ভাগ্য ভালো আপনাদের, তাই ওই জায়গা থেকে ফিরে এসেছেন। ওটা খুব ভয়ঙ্কর জায়গা, অমন গন্ধ মাঝে মাঝেই আসে, আর কিছু না কিছুই ঘটনা ঘটে। যাই হোক, আমরা তড়িঘড়ি বাসেই ফিরে পড়লাম। একটা চরম অলৌকিক ঘটনার সাক্ষী থাকলাম। আজ এখানেই রাখি রে, ভালো থাকিস। বাকি কথা ফোনেই হবে। ইতি তোর বান্ধবী সুলেখা। সুলেখার চিঠি পড়লাম, এসেছে হরিপাল থেকে। অলৌকিক একটা ঘটনা। সত্যি এরকম ঘটনা যার সঙ্গে ঘটে সে হয়তো এটা অনুভব করে। যেমন আমার জীবনেও এরকম একটা অলৌকিক ঘটনা ঘটেছে, সেটা সব চিঠি পড়ার পর না হয় পড়ব। চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটা লিখেছে স্বরূপা সর্বজ্ঞ, ভদ্রেশ্বর, হুগলি থেকে। দীর্ঘ কত বছর যে চিঠি লেখা হয়নি তা আজও মনে পড়ে না। এই ছোট্ট মুঠো বন্দি যন্ত্রটা পুরনো যা অভ্যাস সব কেড়ে নিয়েছে। ঠিকই বলেছ। তাই তোমার এই অলৌকিক ঘটনা নিয়ে চিঠি লেখার লোভ সামলাতে পারলাম না। তা প্রায় 3 যুগ আগের কথা ছবি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, অঘ্রাণে আমার বিয়ে, আর এ ঘটনা আশ্বিনের দুর্গাপুজোর দশমীর রাতে। ঘটনাচক্রে আমাদের বাড়ি আর আমার পিসির বাড়ি একই পাড়ায়। আর আমাদের এই পাড়াটা যেমন ছিল ছবির মতো সুন্দর, তেমনি পাড়ার মানুষেরাও ছিল বড় আপন, যেন এক বৃহৎ পরিবার। শুধু বাড়িগুলো পৃথক। মন মানসিকতা, চিন্তা ভাবনা, ভালোবাসায় কোনো তফাৎ ছিল না। মতপার্থক্য তো থাকবে, তবে সেটা আলোচ্য নয়। তা যাই হোক, পুজোর দশমী রাতে আমাদের পাড়ার বিরাট পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয়। তার আগে সিঁদুর খেলা, ধনুচি নাচ সব হয়। সেবারও তার অন্যতা হলো না। এই প্রসঙ্গে বলে রাখি, আমার পিস্তত দাদার বিয়ে হয়েছে কয়েক মাস আগে, তাই বৌদি এবার পাড়ার সবার সাথে প্রথম সিঁদুর খেলছে। পাড়ার এক জেঠু হঠাৎ করেই তার নিজের বৌমাকে জিজ্ঞাসা করলেন, এখানে বাবুলের বউ নেই? ওকে তো আমি বিয়েতে দেখিনি। যদি এখানে থাকে তবে আমাকে দেখাও। সেই বৌদি তখন দূর থেকে দেখিয়ে বলেছিল, ওই যে বাবা, ওই বউটি বাবুলদার বউ। সেই পাড়াতুতো জ্যাঠা আমার দাদার বউকে দেখা মাত্রই অসুস্থ হয়ে পড়েন। তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি কীরকম অস্বাভাবিক আচরণ করতে থাকেন আর বিড়বিড় করে বলতে থাকেন, আমি যা দেখলাম তা যেন ভুল হয়। তার ঠিক পরের দিন আমার পিস্তত দাদা আর বৌদি কলকাতায় যায় বৌদির মাকে বিজয়ার প্রণাম সারতে। পথে এক বন্ধুর বাড়ি দুপুরের নিমন্ত্রণ সেরে তবে যাবে এটাই ঠিক ছিল। কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস! 3 তলার ছাদ থেকে সজোরে আছড়ে পড়ে আমার দাদা। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শরীর। নিচে পড়ার সময় মা বলে শুধু আর্তনাদ করেছিল। যারা সাক্ষী ছিল তারা শুধু শুনেছিল সেই জান্তব চিৎকার। পরে যখন খবর এলো, তখন আমার পিসি আর পিসেমশাইয়ের সাথে সেই পাড়ার জেঠুও জ্ঞান হারিয়েছিল। অনেক পরে তিনি বলেছিলেন, তিনি সেই দশমীর রাতে আমার মাথা ভর্তি সিঁদুর আর কপালে বড় করে সিঁদুর পরা টিপের বৌদিকে অন্তর্দৃষ্টিতে দেখেছিলেন বৈধব্যের বেশে। এ ঘটনা কি ইঙ্গিতবাহী নয়? এ কি অলৌকিক ঘটনা নয়? আসলে বুদ্ধি দিয়ে সব কিছুর ব্যাখ্যা হয়তো বিজ্ঞানের যুগেও সবসময় চলে না। অনেক দিন পর আবার মনটা ভারী হয়ে গেল এ ঘটনায় লিখতে বসে। যাই হোক, তুমি ভালো থেকেও। ইতি তোমার ভালোবাসার স্বরূপালী। সত্যি এক অলৌকিক ঘটনা। এটাও সত্যি আমাদের আর একবার ভাবালো, এরম
এরম অনেকেই হয়তো দূরদৃষ্টি সম্পন্ন হয়, যারা আগে থেকে অনেক কিছু দেখতে পান, তাই না? আজকে আমি কেন যে তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না জানি না, কে কে রয়েছে সেটাও বুঝতে পারছি না। কমেন্ট না থাকলে খুব সত্যিই খুব মুশকিল হয়। চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন দমদম সিথি থেকে শ্রাবণী কলি। প্রিয় কবিতায় ছবি, কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, তবুও লেখার টানেই আজ তোমার জন্য এই চিঠি লিখতে বসলাম। তোমার অলৌকিক নিয়ে বিষয়টা মাথার মধ্যে ঘোরাফেরা করছে, জানো তো, না লিখলে মনটা কেমন অস্থির হয়ে থাকে। আজ আবার তোমাকে শোনাবো আমার নিজের চোখে দেখা এক বাস্তব ঘটনার কথা। আমাদের পাশের বাড়ির সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল খুবই ঘনিষ্ঠ, প্রায় একই পরিবারের মতো। তাদের আর্থিক অবস্থাও খুব ভালো ছিল না, কিন্তু খুব ভদ্র পরিবার। পাশের বাড়ির সেই ভদ্রমহিলা আমার মায়ের চেয়ে বয়সে একটু বড় ছিলেন। শুনেছিলাম স্বামীকে ছেড়ে তিনি তার ছোট ছেলে যখন বড় হয়ে চাকরি করে তখন কলকাতায় চলে আসেন। আমরা কোনোদিন তার স্বামীকে দেখিনি, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি আমৃত্যু সিঁদুর পরতেন। তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যা দেখলেই শ্রদ্ধা জাগত। আমি তখন খুব খুব ছোট। এক রাতে হঠাৎ মা আমাকে ঘুম থেকে ডেকে পাশের বাড়িতে নিয়ে গেলেন। আধো ঘুমের মধ্যে যা দেখেছিলাম তা আজও স্পষ্ট মনে আছে। মাসিমা খাটের উপর বসে, চুল খোলা, শাড়ি এলোমেলো, এক অস্বাভাবিক দৃষ্টিতে কি যেন বলে চলেছেন। চারপাশে মা, বাবা, ঠাকুমা আর তার ছেলে তাকে প্রশ্ন করছে, আর তিনি উত্তর দিচ্ছেন। মা আমাকে বললেন প্রণাম করতে। আমি আর দিদি গিয়ে প্রণাম করলাম, আর তিনি আমাদের আশীর্বাদ করলেন। পরে মা বলেছিল ওনার নাকি মা কালীর ভর হয়। সেই ছোট বয়সেই আমার মনে এক অদ্ভুত দোলাচল তৈরি হয়েছিল, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি কোথাও। মুখে কিছু বলতাম না, কিন্তু তারপর থেকে আর কোনো দিন ঠিক স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলতে পারিনি। এরপর আরও কয়েকবার তার ভর হয়েছিল, কিন্তু যখন আমার দিদির অল্প বয়সে মৃত্যু হলো তখন ওনারা বলেছিলেন ওনার প্রতি আমার দিদির অবিশ্বাসের জন্যই নাকি এই ঘটনা। কথাটা শুনে ভীষণ কষ্ট পেয়েছিলাম, কিন্তু কোথাও একটা অদ্ভুত ভয়ও কাজ করত। তারপর হঠাৎ করেই তার এই ভর হওয়া বন্ধ হয়ে যায়। পরে শুনেছি তিনি স্বপ্নে মা কালীকে দেখতেন। মা নাকি তাকে বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যেতে বলতেন। আশ্চর্যের বিষয়, তিনি যখনই মন্দিরে যেতেন তখনই নাকি কোনো না কোনো অপরিচিত মানুষ এসে তাকে শাড়ি, কাপড়, মিষ্টি, এমনকি বাসনপত্র পর্যন্ত দিয়ে যেত। একদিন মা মজা করে তাকে বলেছিল, দিদি আপনি মাকে বলুন না বিমলের একটা ভালো চাকরি যেন হয়। এই কথাগুলো শুনতে হয়তো গল্পের মতো লাগে, কিন্তু আমি যা বলছি সবই নিজের চোখে দেখা। শেষ জীবনে তিনি অনেক কষ্ট ভোগ করে মারা যান। এতদিন পরেও ভাবি এই ঘটনাগুলোর আসল ব্যাখ্যা কী? এটা কি সত্যিই অলৌকিক কিছু, নাকি আমাদের বিশ্বাসেরই এক প্রতিফলন? উত্তরটা আজও খুঁজে পাইনি। যাই হোক, তোমার খবর কি? গণতন্ত্রের এই উৎসব কেমন কাটলো? ভোট দিয়েছো তো? কি মনে হচ্ছে কোনো পরিবর্তন আসবে? ভালো থেকো সব সময়। অনেক ভালোবাসা রইল তোমার জন্য। ইতি শ্রাবণ কথা। এরকম ঘটনা আমরা কিন্তু অনেকেই দেখেছি, তাই না? এই যে ভর জিনিসটা, ভরে পড়া, বিভিন্ন মন্দিরে আমিও নিজের চোখে অনেকবার অনেকজনকে ভরে পড়তে দেখেছি। তবে কতটা বিশ্বাস করেছি সেটা এখন বলতে পারবো না, কেননা সব জায়গায় আমরা তো একটা সায়েন্টিফিক রিজন খুঁজি। সেটা হয়তো আমাদেরকে একটু অন্যরকমভাবে ভাবায়। যাকে খুব সুন্দর চিঠি পেলাম, শ্রাবণী কলির চিঠি পড়লাম। এবার চলে যাব শ্রীরামপুর হুগলি থেকে আরেকটা চিঠি এসেছে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখেছেন।
প্রিয় কথায় ছবি। অলৌকিক বিষয়টা বিশ্বাস নির্ভর। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে অলৌকিক ঘটনা মানুষকে প্রভাবিত যে করছে না তা নয়। অলৌকিকের মধ্যে দৈবিক বা ভৌতিক অথবা কাল্পনিক ঘটনা মিলেমিশে একাকার হয়ে যায় বোধহয়। সত্যি বলতে কি, আমি আবার এইসব অলৌকিক ঘটনাকে আজগুবি ভাবি, গুজব মনে করে উড়িয়ে দিই। আমার কাছে কেউ অলৌকিক ঘটনাদি বললে খুব মন দিয়ে শুনি, তারপর গা ছমছমের ভনিতা করি, শেষমেশ ঝেড়ে ফেলি মন থেকে। অবিশ্বাস্য বলেই বিশ্বাস করতে পারি না বন্ধু। পর্যবেক্ষণ, পরীক্ষা নির্ভর, যাচাই প্রক্রিয়াতে প্রমাণ সাপেক্ষ যে বিশেষ জ্ঞান অর্জন করি, তাই তো বিজ্ঞান। আমি বিজ্ঞান নির্ভর এবং স্বাস্থ্যকর বিষয়কেই গ্রহণ করতে পছন্দ করি, তাকে লৌকিক সংস্কার বা লোকাচার যাই বলো না কেন। আমি প্রথমত মানুষ, শেষ পর্যন্ত শিক্ষিত বিজ্ঞান বিশ্বাসী মানুষ। লৌকিক ক্ষুধা, তৃষ্ণা, প্রেম, প্রীতি, আনন্দ নিয়ে থাকতেই ভালোবাসি। ভালোবাসা নিয়ে তুমি আমাদের এই পত্রমিতালি পরিবারের সবাইকে শুভেচ্ছা নিরন্তর। মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা থেকে। হ্যাঁ, সেটা তো ঠিকই, আমরা সকলেই বেশ কি বলবো, বিজ্ঞান নির্ভর মানুষ, শিক্ষিত মানুষ। কিন্তু আমার মনে হয় যারা এই যে এত চিঠি লিখছেন, এই যে দেখেছেন, অনেকে অনুভব করেছেন, তাদের কোথাও তো একটা মনে হয় কিছু তো একটা আছে কোথাও। সেটাকেও ঠিক অস্বীকার করতে আমরা হয়তো সকলে পারি না। চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছে সুস্মিতা বণিক, বনগা থেকে। প্রিয় ছবিদি, তোমার কথায় ছবি আয়োজিত চিঠিপত্রের আসরে অলৌকিক বিষয়টি নিয়ে অনেকেই নিশ্চয়ই লিখেছেন, আমিও লিখতে বসেছি। কিন্তু আমি যা বলতে চাই তা কোনো কল্পনা নয়। এগুলো আমার নিজের জীবনের এমন কিছু অভিজ্ঞতা যার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে, যাকে হয়তো সিক্সথ সেন্স বলা যায়। ঠিক কবে থেকে এটা শুরু তা মনে নেই, তবে ধীরে ধীরে বুঝতে পারি মাঝে মধ্যে আমি এমন কিছু ছায়া বা অবয়ব দেখি যেগুলো বাস্তবে থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই ছায়া দেখার কিছুদিনের মধ্যেই আমি কোনো না কোনো মৃত্যু সংবাদ পাই। প্রথম দিকে এই কথাগুলো কাউকে বলতে পারতাম না। মনে হতো কেউ যদি ভাবে আমি মানসিকভাবে অসুস্থ। শুধু আমার মাকে বলতাম। মা বারবার বলতো, এসব কাউকে বলিস না। কিন্তু না বললেও তো ঘটনাগুলো থামেনি। কলেজে পড়ার সময় একদিন দুপুরে খেতে বসে হঠাৎ মনে হলো ছাদের বারান্দায় গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি কেউ নেই। এমনটা টানা 7 দিন দেখার পর আমাদের এক আত্মীয় মারা গেলেন। তারপর থেকে এই ঘটনা বারবার ঘটতে থাকে, কখনো আত্মীয়, কখনো প্রতিবেশী। কিন্তু ছায়া দেখার পর মৃত্যু যেন অবধারিত হয়ে ওঠে। পরে আমরা নতুন বাড়িতে চলে যাই। কিছুদিন ভেবেছিলাম হয়তো সব কিছু পিছনে ফেলে এসেছি, কিন্তু না। এক সন্ধ্যায় হঠাৎ মনে হলো দরজার পাশে কেউ উঁকি মারছে। আবারও কিছুদিনের মধ্যেই পাশের বাড়িতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর একদিন সিঁড়িতে বসে থাকা একটা মেয়ের মতো অবয়ব দেখেছিলাম। আর কিছুদিনের মধ্যেই আমার ছোট পিসি চলে গেলেন। সেই আঘাত আমি আজও ভুলতে পারিনি। সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন এক রাতে বাপিকে খেতে ডাকতে গিয়ে ঘরের মধ্যে ড্রিম লাইটের আলোয় অদ্ভুত একটা ছায়া দেখি। মনে হয়েছিল কেউ মেঝেতে হামাগুড়ি দিয়ে বসে আছে। আলো জ্বালিয়ে দেখি কেউ নেই। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই আমার বাপি দুর্ঘটনায় মারা যান। সেই শূন্যতা, সেই অপরাধবোধ আজও আমাকে তাড়া করে। আমি বহুবার নিজেকে প্রশ্ন করেছি, এই সব কিছুর জন্য কি আমি কোনোভাবে দায়ী? যদি আমি ওই ছায়াগুলো না দেখতাম, তাহলে কি ঘটনাগুলো ঘটতো না? কোনো উত্তর পাইনি। আবার এমনই এক ঘটনা ঘটেছে। একদিন ঘর ঝাড় দিতে গিয়ে হঠাৎ স্পষ্ট একটা ছায়া দেখি। আমি চিৎকার করে উঠি। মা এসে জিজ্ঞাসা করতে বলি, কিছু একটা দেখলাম। কিন্তু সেখানে কিছুই ছিল না। কয়েকদিনের মধ্যেই আমার সেজো কাকা মারা যান, আর তার কিছুদিন পর আমার ঠাম্মিও চলে যান। দিদি, আমি জানি না এগুলো কিসের ইঙ্গিত। মানুষের এই না বোঝা অনুভূতির জগতের নামই কি তবে অলৌকিক, নাকি এটা আমার নিজেরই মনের কোনো অদ্ভুত খেলা? এই প্রশ্নগুলোর উত্তর আমি আজও খুঁজে পাইনি। তোমাকে এই চিঠির মাধ্যমে আমার মনের বহুদিনের চেপে রাখা কথাগুলো জানালাম। হয়তো এর উত্তর নেই, তবুও বললাম।
একটু হালকা হওয়ার জন্য। যাই হোক, আজ এখানেই চিঠি লেখা শেষ করছি। খুব ভালো থেকো তুমি। ইতি তোমার বোন সুস্মিতা বণিক। সত্যি এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বলো? খুব মন খারাপ করা একটা চিঠি পড়লাম। সুস্মিতা লিখেছে, সুস্মিতা চিঠি পড়লাম, সুস্মিতা বণিক, বনগা থেকে। পড়তে পড়তে না আমারই খুব মন খারাপ হয়ে গেল চিঠিটা পড়ে। এইভাবে যখন কাছের মানুষেরা চলে যায় ভীষণ মন খারাপ হয়ে যায়, তাই না? চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটা লিখেছে জয়িতা ঘোষ হালদার, দমদম ক্যান্টনমেন্ট থেকে। প্রিয় সখী, রুক্ষ তপ্ত বৈশাখী দুপুর, চারদিক এখন ক্রমশ নিস্তব্ধ হয়ে আসছে। এই তো একটু আগেও কত পাখির কিচিরমিচিরে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল আমার। রান্নাঘরের জানলার পাশে ওরা দৌড়াদৌড়ি করে খাবার খুঁজতে ব্যস্ত ছিল। এখন সবাই পরিশ্রান্ত, তাই বোধহয় আমার মতোই এলিয়ে দিয়েছে শরীরটা। তবে ওরা গাছের ডালের ছায়ায়, আমি বন্ধ ঘরে আরাম কেদারায়। মনে পড়ে গেল এই রকম এক ভর দুপুরে একদিন আমি ছিলাম আমার মায়ের মামার বাড়িতে খড়দায়। সেখানে পুরনো বাড়ির দোতলা সিলিং থেকে মেঝে পর্যন্ত জানলা, কাঠের ঝিলিমিলি পাল্লা, তার ভেতরে কাচের পাল্লা, টুকরো টুকরো রোদের আলো ঘরের মেঝেই পড়ে কত রকম আকারে খেলা করে বেড়াচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন ছোট্ট ছোট্ট পা ফেলে কেউ দৌড়াদৌড়ি করছে। আমি দিদার বিরাট সেগুন কাঠের পালঙ্কে রাঙা দিদার কোলের কাছে শুয়ে হঠাৎ চোখ গেল দেওয়ালে। ওখানে রাঙা দাদুর ছবিটা, যেন রাঙা দাদু মিষ্টি করে হাসছে এবং আমার দিকে তাকিয়ে আমায় ডাকছে। রাঙা দাদু আমি জন্মানোর কয়েকদিনের মধ্যেই ছবি হয়ে গেছিল, তাই আমি তাকে ছবিতেই দেখেছি। রাঙা দিদাকে জিজ্ঞেস করলাম, তুমি রাঙা দাদুকে কতদিন দেখোনি গো? রাঙা দিদা হেসে বলল, এই তো মাঝে মাঝেই তো দেখি। আমি খুব আশ্চর্য হয়ে বললাম, তবে আমি কেন দেখতে পাই না? রাঙা দাদু কি খুব সুন্দর দেখতে ছিল? আমার খুব দেখতে ইচ্ছে করে। রাঙা দিদার চোখের কোণে জল। বলল, তাকে আমি শুধু দেখতে পাই সোনা। ছোট্ট একটা শরীর নিয়ে তিনি আমার এই খাটটার চারপাশে ঘুরে বেড়ান, মাঝে মাঝে রাতের বেলা। তবে বেশিক্ষণ নয়, অল্প একটু সময়ের জন্য। যখন আমার খুব কষ্ট হয় তখন উনি এসে দেখা দেন। আমি সেই বয়সে এত কিছু বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝি এই অলৌকিক ঘটনা রাঙা দিদার জীবনে ঘটেছিল। কারণ রাঙা দিদা খুব কম বয়সেই স্বামী হারিয়েও কখনো তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করেননি। রাঙা দাদু সদা সর্বদা দিদাকে এভাবেই আগলে রেখেছিলেন, দিদা যত দিন বেঁচেছিলেন। বিজ্ঞানের কাছে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো নেই, কিন্তু আমি এখন বুঝি আত্মা অবিনশ্বর, তাই মানুষের মনের মধ্যে তার আশাটা কখনো কখনো মূর্ত রূপেই প্রতিভাত হয়। আজ রাঙা দাদু আর দিদা পরম আনন্দে একসাথে আছেন নিশ্চয়ই। দেখো কাণ্ড, কী সব লিখে ফেললাম, তোমার খবরই তো নেওয়া হলো না। কেমন আছো তুমি? আমাকেও মাঝে মাঝে চিঠির উত্তর দিও সখী। আনন্দ থেকো, সুস্থ থেকো, এবং আজ তবে এখানেই ইতি। জয়িতা ঘোষ হালদার, দমদম ক্যান্টনমেন্ট। সত্যি এর বৈজ্ঞানিক অনেকগুলো চিঠি পড়লাম যেগুলোর কোনো সত্যি বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই যে বলছেন যে রাঙা দিদার কাছে রাঙা দাদু আসতেন এবং আগলে রেখেছিলেন, সত্যি এটা তো অন্য লোক শুনলে ভয় পেতেই পারে, কিন্তু যার সঙ্গে মনে হয় এটা ঘটে তিনি বোধহয় এটাকে অনুভব করেন এবং খুব ভালোবাসলে মনে হয় সেই মানুষটা তার কাছেই থাকে এবং তাকে হয়তো কোনো রকম তার ক্ষতি করে না। আত্মা অবিনশ্বর, এটা আমরাও যারা পড়াশোনা করেছি সেটা আমরা শুনেছি যে আত্মার মৃত্যু নেই, শরীরের মৃত্যু হয়। সেরকমভাবেই হয়তো আসতেন রাঙা দাদু রাঙা দিদার কাছে। খুব ভালো লাগলো জয়িতা দি তোমার চিঠি। এবার চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছে সুদীপা সামন্ত, উত্তরপাড়া, হুগলি থেকে। প্রিয় ছবি, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমার কথায় ছবির চিঠিপত্রের আসরে এটা আমার তৃতীয় চিঠি। এবারের বিষয় অলৌকিক, ভারী চমৎকার। অলৌকিক এই ব্যাপারটা প্রতিটা মানুষের কাছে আলাদা আলাদা ভাবনায় পৌঁছয়। আমার এই মধ্যবয়সীর জীবনে অনেক ঘটনায় অলৌকিক মনে হয়। তবে আমার কৈশোরে এমন একটি ঘটনার সাক্ষী আমি ছিলাম যেটা আজও আমাকে ভাবায়।
একে তোমরা অলৌকিক বলবে নাকি পাওয়ার বলবে জানি না, তবে আমার একে অলৌকিকই মনে হয়েছে। সেই ঘটনা শোনার জন্য তোমাদের নিয়ে যাই আমার সেই কৈশোরে। শুরুটা ছিল একটি অকাল মৃত্যুর পর আমার এক পিস্তুত দাদা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যায়। আজ থেকে প্রায় 40 বছর আগে। মুখাগ্নি করে আমার আর এক ভাই। গলায় কাঁচা অবস্থায় খুব সাবধানে থাকতে হয়। সেটা ছিল একটা গরমকাল। আমার ভাই ওই কাঁচা গলায় এক দুপুরি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে বাড়ি ফিরছিল একা একা। অলৌকিকতা শুরু সেই সময় থেকে। তার মনে হচ্ছে তাকে কেউ যেন পেছন থেকে বলছে, আমার খুব খিদে পেয়েছে। সেই কথা শুনে সে চারিদিকে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে আবার হাঁটতে শুরু করে। এবার তার সামনে থেকে একই কথা কানে ভেসে আসে, দে না রে একটা মিষ্টি। এবার সে ভয় পেয়ে এক দৌড়ে বাড়ি। কিন্তু তখনের মতো সে বাঁচলেও তারপর থেকে শুরু হলো তার ভর হওয়া। ভর কি বন্ধুরা, সকলেই জানো আশা করি। সেই সময় কত অদ্ভুত অদ্ভুত কথা বলতো আমার ওই ভাই, আর বলতো তার পূর্বপুরুষদের নাম, যেগুলো সে কোনো দিনও শোনেনি, কিংবা এমন সব ঘটনার হুবহু বর্ণনা করছে যে ঘটনাগুলো তার জন্মের বহু বছর আগে ঘটেছে। সেসব ঘটনা বাড়িতে চর্চাও হয়নি কোনো দিন। আমার সবথেকে বেশি বিস্ময় লেগেছে সেটা হলো আমার ওই ভাইয়ের মুখ দিয়ে কেউ একজন বলছে, তোমার দাদা তো ভালোই ছিল, ওর শরীরে কোনো অসুখ ছিল না। দুটো ছোট ছোট তাবিজের মধ্য দিয়ে ওর শরীরে ওই রোগের জীবাণু ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে ওর ব্যবহৃত লেপখানা খুঁজে দেখো, পাবে তার ভেতর ওই তাবিজ। আশ্চর্যের বিষয়, সেই লেপ ছিঁড়ে যখন তন্ন তন্ন করে খোঁজা হলো, সত্যি সত্যি তার ভেতর থেকে দুটো ছোট ছোট তাবিজ বের হয়েছিল। এটাকে কি বলবে? কোনো কিছুর পাওয়ার নাকি অলৌকিক ঘটনা? জানো, সবথেকে দুঃখের কথা কী ছিল? আমার ওই দাদা চিকিৎসা শাস্ত্রের ব্যবস্থাপনায় আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল। ওর নতুন রক্ত তৈরি হতে শুরু হয়েছিল, কিন্তু ডাক্তার বলেছিলেন খুব সাবধানে থাকতে। কিন্তু আমার দাদা ভালো হয়ে যাওয়ার আনন্দে একদিন প্রচুর সাইক্লিং করে ফেললো। তারপর আবারও অসুস্থতা বেড়ে গেল, আর আজ আমাদের ছেড়ে চিরতরে পাড়ি দিল অনন্ত লোকে। আমি বোধহয় ব্যাপারটা ঠিক বোঝাতে পারলাম না, কিন্তু ওই ঘটনাগুলো আজও আমাকে কেমন ভাবায়, আর আমার আজও অলৌকিকই মনে হয়। ভালো থেকো। আর কথায় ছবি চিঠিপত্রের আসরে সকল বন্ধুরা ভালো থাকুক। ইতি সুদীপাদি। সত্যি এক ভয়ঙ্কর ঘটনা। বা এইটা যে কিভাবে সে জানতে পারলো যে ওই লেপের ভেতরে যে তাবিজটা আছে, সত্যি এক অলৌকিক। মানে তুমি যখন বলছো নিশ্চয়ই এটা সত্যি ঘটনা, এবং সত্যি আশ্চর্যজনক। অনেক ঘটনা শুনছি, আশ্চর্য লাগছে। মানে অলৌকিক বিষয়টা নিয়ে যে এতজনের এত রকম জীবনে ঘটে গেছে ঘটনা, সেটা জানতে পারবো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং আশ্চর্য হচ্ছি, ভয়ও পাচ্ছি, শিহরিত হচ্ছি, সব রকম মিলিয়ে বেশ একটা অন্য রকম অনুভূতি। এবার চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছে আমার এক অনিচ্ছুক বন্ধু, নাম প্রকাশে অনিচ্ছুক। ভাই ছবি, আশা করি সব সামলে ভালোই আছো। এই সপ্তাহের চিঠি লিখতে আমার বড্ড দেরি হয়ে গেল, জানি না সময়ে পৌঁছবে কি না। এই চিঠি যদি পৌঁছায় তবে চিঠিপত্রের আসরে এই চিঠি তুমি পাঠ করতে পারবে। আসলে জানো তো, এই অলৌকিক ব্যাপারটা আমার কাছে ধোঁয়াশায় আছে। কেননা আমার জীবনে হঠাৎ হঠাৎ কোনো না কোনো অলৌকিক ঘটনা, মানে মেঘনা চাইতে জল ঘটেই চলে। সবচেয়ে যে বড় ঘটনাটা আমার জীবনে নাড়া দিচ্ছে, আজও যে এটা কি সত্যি সত্যি কি হয়েছিল, আমাকে সে কথা আজও ভাবায়। যাই হোক, অনেক ভূমিকা করেছি, এবার আসল ঘটনাটা বলি। 2021 সালে আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। কোভিড থেকে সুস্থ হয়ে আমি 20 দিন বাদে আবার জ্বরে আক্রান্ত হই। এই সময় লোকাল নার্সিংহোম আমাকে ভর্তি করে। আমার বাড়ির লোক নার্সিংহোমে গাফিলতিতে, মানে ভুল ট্রিটমেন্টে আমার বাড়াবাড়ি হয়ে যায়। তখন কলকাতার বড় নার্সিংহোমে আমায় ট্রান্সফার করা হয়। সেখান থেকে বলা হয় আমাকে আর বাঁচানো যাবে না, কারণ
ইনফেকশানে শরীরের সমস্ত রক্ত কালো হয়ে গেছে। তবুও ওরা চেষ্টা করছিল। ভেন্টিলেশনে দিয়ে বাড়ির লোককে 72 ঘন্টা টাইম দিয়েছিল ওরা। আমার তখন শরীরের যে কী অবস্থা আজও মনে করলে শিহরণ জাগে। সমস্ত লাইফ সাপোর্ট দিয়ে আমাকে ডাক্তাররা অবজারভেশনে রেখেছিল। আমার বাড়ির লোকের সাথে 7 দিন আমার কোনো দেখা সাক্ষাৎ ছিল না। শুধু 3 দিন বাদ থেকে ফোন করে আমি আমার কথা বলতে পেরেছিলাম ছেলের সাথে। কথা বলা মানে ছেলেদের কান্না আর কাকুতি মিনতি, মা তুমি ভালো হয়ে যাও মা। ঠিক সেই সময়টাতেই আমার জীবনে অলৌকিক ঘটনাটা ঘটেছিল। আমাকে তো স্যালাইন দিয়ে রেখেছিল, আমার কোনো জল খাওয়া বারণ ছিল, খাবার তো বারণই ছিল। আমি মনে মনে অনুভব করছিলাম আমার চারপাশে আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি যারা এখন পরলোকে থাকেন, তারা রামকৃষ্ণদেব আর সারদা মা আমার সামনে এসে উপস্থিত হয়েছিল আর বলছিল, তোর কোনো ভয় নেই, তোর কিচ্ছু হবে না, কোনো কষ্ট থাকবে না। আমি কামারপুকুর গেছিলাম, তখন এক পুকুর দেখেছিলাম মন্দিরের পাশে। সেই পুকুরের জল দেখি আমি পাড়ে বসে খাই। আমার কোনো কষ্ট ছিল না, কোনো খিদে ছিল না। তারা যেন আমায় খাবার জল সব পেট ভরে খাইয়ে দিল। 18 দিন পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। বাস্তবিক আমাকে 5 জন ডাক্তার একসাথে মিলেই চিকিৎসা করেছিল। তাদের সম্মিলিত চেষ্টায় নাকি অলৌকিকের গুণে জানি না আমি সুস্থ হয়ে গেছিলাম। আর কিছু লিখলাম না। সবাইকে নিয়ে খুব ভালো থেকো। ইতি তোমার নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধু। আরও একবার চিন্তায় পড়লাম, এটাও কি হয়, এটাও কি হতে পারে? যারা শুনছো তারা নিশ্চয়ই এই নিয়ে কমেন্ট করছো। আমি আজকে কমেন্ট একটাও আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলতে সুবিধা হতো। একা একা বকে যাওয়াটা খুবই বিরক্তিকর। আর এবারের বিষয়টা এত ভালো একটা বিষয় এবং প্রত্যেককে এত নিজেদের এই সমস্ত অলৌকিক ঘটনা আমাকে লিখে পাঠিয়েছো, আমি ভাবনায় পড়ে যাচ্ছি। যেহেতু কারো কমেন্টই আমি দেখতে পেলাম না, তাই একা একাই বকে গেলাম সারাক্ষণ। যদিও সেটা খুবই একটা বিরক্তিকর বিষয়, তোমাদের কমেন্ট না পেলে খুব মুশকিল হয়। এখনও 4 জনকে দেখতে পাচ্ছি, 5 জন 6 জনের আগে ছিল। যারা যারা আমাকে চিঠি পাঠিয়েছো অবশ্যই আমার লাইভের পরে কমেন্ট করবে, এবং যারা এখন থাকতে পারোনি লাইভে তারাও নিশ্চয়ই রেকর্ডেডটা লাইভটা দেখে কমেন্ট করবে। সকলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাকে ফলো করবে। পরবর্তী বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তারপর নিয়ে আসবো আগামী সপ্তাহের বিষয়। আর এবারে যেটা বললাম তোমাদের প্রথমেই, যেহেতু প্রিন্ট আউট আসতে এবারে অনেকটা দেরি হয়েছে, সেহেতু আমি ঠিকঠাক পড়ে উঠতে পারলাম না মনে হচ্ছে চিঠিগুলো। আমি যার অনেক সমস্যা লেখার মধ্যে, তো হোয়াটসঅ্যাপে যেহেতু আসে অনেক রকম প্রিন্টিং নানান রকম সমস্যা হয়, দাড়ি কমার অসুবিধা হয়, মানে চিহ্নের অসুবিধা হয়, অনেক সময় শব্দেরও এদিক ওদিক হয়ে যায়। তো সেগুলো ভালোভাবে বুঝে পড়তে হয়। তো সেক্ষেত্রে মানে যদি প্রিন্ট আউটগুলো আগে হাতে এসে পৌঁছয় তাহলে আমি একটু আগে থেকে পড়ে নিতে পারি। সেই পড়ার সুযোগটা এবারে পাইনি, এবং তোমাদের অনেকেরই চিঠি বুধবারের একদম শেষ সময়ে এসে উপস্থিত হয়েছে। তাই জন্য সকলের কাছে একটা আবেদন রাখবো যে আমি বিষয়টা দেবার পরপরই তোমরা চিঠি লিখতে শুরু করো, এবং যাতে বুধবারের মধ্যেই পুরো বিষয়টা আমি একদম শেষ করে ফেলতে পারি, এবং বৃহস্পতিবার আমি সেই প্রস্তুতিটা নিতে পারি যাতে শুক্রবার ভালোভাবে তোমাদের চিঠিগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি তোমাদের মনের মতো করে। আর সেটা না পারলে আমার নিজেরও খুব খারাপ লাগা একটা তৈরি হয়, সেটা তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে। অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তোমাদের সকলকে।
খুব ভালো থেকো এবং কথায় ছবির সঙ্গে থেকো। আজকের মতো এইটুকুই। পরবর্তী চিঠিপত্রের আসরে নিশ্চয়ই আবার সকলকে পাবো। শুক্রবার ঠিক রাত 8টায় আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। শুভরাত্রি।